ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তাদের নির্বাচনী প্রচারণা, মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা থেকে শুরু করে জনকল্যাণমূলক কাজ সব দিক দিয়েই বিএনপির চেয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছে জামায়াত। বলা যায় তারা এখন অনেকটাই অপ্রতিরোধ্য। এমন দুর্ভেদ্য জামাতের প্রার্থীদের সামনে বিএনপির ঘোষণা করা 9 নারী সদস্যের জিতে আসাটা বেশ কঠিনই মনে হচ্ছে। সব মিলে প্রশ্নটা তাই চলে আসছে, জামাতের প্রার্থীদের সামনে কি প্রতিরোধ গড়তে পারবে বিএনপির 9 নারী সদস্য? চলুন একে একে দেখে নেওয়া যাক কার সম্ভাবনা কতটুকু। নাম্বার 1, ফারজানা শারমিন পুতুল। জামাতের শক্তিশালী বেশ কিছু প্রার্থীর বিপরীতে নারী প্রার্থী দাঁড় করিয়েছে বিএনপি। এর মধ্যে একটি হল নাটোর 1। এখানে ধানের শীষ পেয়েছেন ফারজানা শারমিন পুতুল। লালপুর বাগাদি পাড়া নিয়ে গঠিত আসনে জামাত মনোনীত প্রার্থী হলেন লালপুর উপজেলা আমির ও লালপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। নাটোরে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। সাবেক জনপ্রতিনিধি হওয়ায় তিনি পাচ্ছেন বাড়তি সুবিধা। তাছাড়া এখানে বিএনপির ভেতর রয়েছে ব্যাপক গ্রুপিং, যা পুতুলের জন্য অনেক বড় অশনি সংকেত। নাটোর 1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর প্রতিবাদে স্বয়ং তার আপন ভাই ইয়াসির আরশাদের সমর্থকেরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বোনের সমর্থকদের বিরুদ্ধে মারধর করারও অভিযোগ উঠেছে। সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত লালপুর উপজেলার গৌরীপুর মোড়ে এসব ঘটনা ঘটে। ফারজানা শারমিন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। তার ছেলে ইয়াসির আরশাদও এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রার্থীর জনপ্রিয়তা আর বিএনপির গ্রুপিং সব মিলে জামাত এখানে এই আসনে বিপুল ভোটে জয় পাবে বলেই ধারণা নেটিজেনদের। নাম্বার 2, শ্যামা ওবায়দ। বিএনপি ঘোষিত 9টি নারী প্রার্থীর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফরিদপুর 2 আসন। নগরকান্দা ও সালতা উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহুল আলোচিত শ্যামা ওবায়দ ইসলাম। তবে এ এলাকায়ও বিএনপির অভ্যন্তরে রয়েছে দৃশ্যমান কোন্দল। কৃষক দলের কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম বাবুল মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীদের মাঝে এখনও ক্ষোভ বিরাজমান। 5 আগস্টের পর বিএনপির প্রথম সহিংস ঘটনার ফলে যে প্রাণহানি ঘটে সেই ঘটনাস্থল এই এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন বঞ্চিত বাবুলের বহু কর্মী সমর্থক ইতোমধ্যে দাড়িপাল্লার পক্ষে, অর্থাৎ জামায়াত ইসলামী প্রার্থীর হয়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। এ আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নগরকান্দা উপজেলার জামায়াত ইসলামীর আমির সোহরাব হোসেন। এর আগে তিনি একই অঞ্চলে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং স্থানীয়ভাবে তার একটি স্থায়ী জনভিত্তি রয়েছে। ফলে ফরিদপুর 2 আসনে লড়াইটি শুধু 2 দলের নয়, বরং বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষোভ ও সংগঠনগত ব্যবস্থাপনারও এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 3, ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। দাড়িপাল্লা জোয়ারের সাথে রাশেদুল ইসলামের নিরলস পরিশ্রম, এই 2 মিলেই শেরপুর সদর আসনে জামায়াতের মাঠ দিন দিন আরও গতিশীল হয়ে উঠছিল। এমন পরিস্থিতিতে এই জোয়ারে কিছুটা বাধা সৃষ্টির লক্ষ্যেই বিএনপি এখানে প্রার্থী করেছে ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে। তিনি এলাকার পরিচিত মুখ, একসময়কার প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ী হজরত আলীর কন্যা। 2018 সালে নির্বাচনেও ধানের শীষের প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা। সে সময় তার বয়স ছিল মাত্র 25 বছরের কিছু বেশি। ফলে তিনি ছিলেন ওই নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থীদের একজন। তখন তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ছিলেন। নেটিজেনদের মতে প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে ভদ্র, নম্র ও শান্ত স্বভাবের হলেও তার পেছনের সাংগঠনিক বলয়, বিশেষ করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু অংশ এলাকায় বেশ আক্রমণাত্মক ও বিতর্কিত। স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে ওই সংগঠনগুলোর বিরুদ্ধে দীর্ঘদিনের অসন্তুষ্টি বিদ্যমান। এমন অবস্থায় প্রিয়াঙ্কার ব্যক্তিগত ভালো ইমেজ থাকলেও ভোটের মাঠে তা খুব বেশি কাজে লাগবে এমন সম্ভাবনা স্থানীয় পর্যবেক্ষকদের চোখে নেই বললেই চলে। সারা দেশের মতো এখানেও ধানের শীষ বয়কটের মনোভাব ক্রমশ আরও প্রখর হয়ে উঠছে, যার সুবিধা সরাসরি যাবে রাশেদুল ইসলামের ঝুলিতে, এমনটাই জনমতের প্রবণতা। যদিও মাঠে বিএনপির কিছু নেতাকর্মী সাবেক ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি রাশেদের ওপর হামলার মতো ঘটনাও ঘটিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও মনোনয়ন ঘোষণার পর রাশেদ ব্যক্তিগত আচরণে দেখিয়েছেন এক প্রশংসনীয় উদারতার পরিচয়। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়ে লিখেন, শেরপুর সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছোট বোন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে অভিনন্দন। 2018 সালে আমরা একই প্রতীকে, একই স্বপ্নে, একই সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আজ রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও লক্ষ্য একটাই, এই অবহেলিত জনপদের উন্নয়ন। জয় মানে একজনের পরাজয় নয়, বরং দুজনের চিন্তা ও দায়িত্ব জনগণের জন্য কাজে লাগার সুযোগ।
আমাদের সকল বক্তব্য ও আচরণ যেন পরস্পরের প্রতি সম্মান বজায় রাখে, সেটাই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মন্তব্য করেন, এমন শিষ্ট মার্জিত পরিণত রাজনৈতিক আচরণই মানুষ দেখতে চায়, যেখানে প্রতিপক্ষ মানে শত্রু নয়, বরং প্রতিযোগিতা উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার মাধ্যম। স্থানীয়ভাবে অনেকে বলছেন, এই ধরনের নেতৃত্বই সময়ের দাবি, যিনি দল দেখবেন আবার জনগণকেও দেখবেন। ফলে শেষ পর্যন্ত শেরপুর সদর আসনের রাজনীতি কেবল দলগত লড়াই নয়, বরং চরিত্র, বিশ্বাসযোগ্যতা ও আচরণগত মূল্যায়নেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় রূপ নিচ্ছে। আর যে পরীক্ষায় পরিষ্কারভাবে এগিয়ে জামাতের প্রার্থী। নাম্বার 4, ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। এদিকে ঝালকাঠি 2-এ বিএনপির প্রার্থী ইশরাত সুলতানা ইলেন খুব একটা হেভিওয়েট না হলেও এখানে জামাতে দুর্বল প্রার্থী থাকায় জামাত হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিষয়টি নিয়ে রাজনীতি বিশ্লেষক মনিরুল মিরাজের বিশ্লেষণটা জেনে আসা যাক। তিনি লিখেছেন, কোনো পাবলিক ফিগার মানে ব্যক্তি ইস্যু না এবারে নির্বাচনে। লোকজন আসলেই এনটি বিএনপি বা বিএনপি বিরোধী হিসাবে জেগে উঠলে যে কোনো জায়গায় যে কোনো প্রার্থী ধরা খাবেন। ফিগার এবার একটা অবজেক্ট মাত্র। এজন্য বিএনপির মনোনয়ন ও প্রার্থীদের ময়দানে নিঃশেষ করে দিতে মার্কার আওয়াজ দরকার ফুল স্পিডে, মানে দাড়িপাল্লার আওয়াজ দরকার ফুল স্পিডে। তিনি উদাহরণ হিসেবে ঝালকাঠি নলছিটির এই আসনের কথা তুলে ধরেন। বলেন, জামায়াতের সাংগঠনিক ভিত্তির বিবেচনায় সবচেয়ে পেছন দিক থেকে হিসাব করলে এটি ফার্স্ট বা সেকেন্ড হবে। তারপরও এই এলাকার প্রত্যন্ত গ্রামের লোকজন একা একা সারাদিন জামায়াতকে ভোট দেন। বিএনপির নেতা কর্মীদের দূর দূর করে বয়কট করেন। সমস্যা হলো, জামায়াত মনোনীত প্রার্থী এলাকায় যায় সাংগঠনিক মোডে, কোনো জোর নাই, থাকবে কেমনে? তিনি জনসংযোগে দলের বাহিরের লোকদের একেবারে সাথে নেন না, এনগেজ করেন না, বোঝেন না সম্ভবত। অথচ একসময় শিবিরের বড় নেতা হলেও সারা দেশের ছাত্র সমাজের কাছে কম বেশি তিনি পরিচিত ছিলেন। এখানে দাড়িপাল্লার প্রার্থী শেখ নিয়ামুল করিম। নাম্বার 5, সাবিরা সুলতানা। যশোর 2 আসনে ধানের শীষে প্রার্থী হয়েছেন মোসাম্মদ সাবিরা সুলতানা। তবে এখানে সবচেয়ে আলোচিত নাম বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর মুসলেউদ্দিন ফরিদ। স্থানীয় রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক যোগাযোগের কারণে জয়ের সম্ভাবনা তারই বেশি বলে মনে করা হচ্ছে। তবে সেই সম্ভাবনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে হলে আরও সক্রিয়ভাবে মাঠে নামার প্রয়োজন রয়েছে। নাম্বার 6, আফরোজা খান রিতা। অন্যদিকে মানিকগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা দীর্ঘদিন ধরে মাঠে থাকা অভিজ্ঞ মুখ। তিনি তাকে চ্যালেঞ্জ জানাতে নেমেছেন জামাতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, যিনি একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ এবং স্থানীয়ভাবে প্রভাবশালীও। ফলে এখানে লড়াইটি হবে রাজনৈতিক অভিজ্ঞতা বনাম আদর্শিক জনপ্রিয়তার। নাম্বার 7, নায়েব ইউসুফ। ফরিদপুর 3 আসনে ধানের শীষ পেয়েছেন সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়েব ইউসুফ। তার প্রতিপক্ষ জামাতের কেন্দ্রীয় শোরা সদস্য ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল তাওয়াব। তিনি 2014 সালে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ধারণা করা হচ্ছে, ফরিদপুরে যেভাবে দাড়িপাল্লা জোয়ার উঠেছে সেই জোয়ারে ভেসে যেতে পারেন নায়েব ইউসুফ। তবে এখানকার হিসাবকে আরও জটিল করতে পারেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি একে আজাদ। যদি তিনি নির্বাচন করেন তবে তার জয়ের সম্ভাবনায় সবচেয়ে বেশি ধরা হচ্ছে। শেষ পর্যন্ত তিনি দাঁড়াতে না পারলে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও হামলার ঘটনাকে বিবেচনায় এনে তার সমর্থন জামায়াতের পক্ষে যাওয়ার সম্ভাবনায় বেশি বলে স্থানীয় রাজনৈতিক সূত্রের মত। নাম্বার 8, তাহসিনা রশিদ। সিলেট 2 আসনে বিএনপির তাহসিনা রশিদ এবং জামায়াতের অধ্যক্ষ আব্দুল হান্নান দুজনই মাঠে শক্ত অবস্থানে। এখানে প্রতিযোগিতাটি হবে নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি। নাম্বার 9, সানজিদা ইসলাম তুলি। এদিকে ঢাকার 14 নম্বর আসনে বিএনপির নারী প্রার্থী সানজিদা ইসলাম তুলি লড়াই করছেন ব্যারিস্টার আরমানের বিরুদ্ধে। বর্তমান পরিস্থিতিতে দাড়িপাল্লা এ আসনে তুলনামূলক এগিয়ে রয়েছে বলে স্থানীয় বিশ্লেষকদের ধারণা। তাই অনেকে মনে করছেন 8 বছর নীরব থাকা ব্যারিস্টার আরমান এবার সংসদে ফেরার সুযোগ পেতে পারেন। সুপ্রিয় দর্শক, পরিশেষে আপনার কি মনে হচ্ছে এই 9 জনের মধ্যে কয়জন জামায়াতের বিরুদ্ধে জয়লাভ করতে পারে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার সম্ভাবনার কথা। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।